আম্মা ওই মেয়ের দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আর তুমি ওর সাথে এত ভালো করে কথা বললা কেন? এত প্রশংসা কেন করলা? ওমা, মাইয়া প্রশংসার যোগ্যতা রাখে, আমি মাইয়ার প্রশংসা করতাম না? হ্যাঁ, করবা না। মাইয়ারে দেখি কিসের যোগ্যতা আম্মা? সে আমার জামাইয়ের অফিসের একজন কর্মচারী, চাকরি করে। জিও, তোর জামাইয়ের অফিসের কর্মচারী চাকরি করে, কিন্তু মাইয়া নিজের যোগ্যতায় চাকরি করে। ও মাইয়া যদি জামাইয়ের অফিসে চাকরি না করে, তোর জামাই 2 দিন অফিস চালাইতে পারতো না, আমি কই রাখলাম। তুমি সব জানা। আমি সব জানি না, যদ্দূর জানি তেদ্দূরই কই। হুন, তুই ফাইন না মশার মতো সারাক্ষণ তোর জামাই কানের কাছে বেন 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 করতে থাকস কে রে? হ্যাঁ, সেরি দেখছস কত মিষ্টি সুরে কথা কয়। আমি একলা ভ্যান করি, সে করে না? সে করে দেখে তো আমি করি। এই যে এখানে তোর সমস্যা। হ্যাঁ, এই যে মাইয়া যে জামাইয়ের অফিসে চাকরি করে, মাইয়ার ভুল হয় না? তোর জামাই কি মাইয়ারে ধমক দেয় না? তোর মাইয়া কিতা করে? তোর মতো বেন 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 করে? তোর বেন বেন করে না। মাইয়া সুন্দর, ওই যে জাপানিজ নার মতো, জাপানিজ। এই যে সরি কইলা এইভাবে মাথা নত কইরা মিষ্টি সুরে সরি স্যার। বুঝছি আমার, সব দোষ আমার, আমি খারাপ। তুই খারাপ না, তুই বলদি তোর মাথার বুদ্ধি শুদ্ধি কম, বুঝছস? আরে জামাই সামনে নিজেরে সুন্দরভাবে পরিবেশন করন লাগে, তুই তো হেডেই শিখছস না। আরে তুই হইলে হের ঘরের বউ, আর না বিলা হইলো তোর জামাইয়ের কর্মচারী। কর্মচারী হইয়া তোর জামাইয়ের মন জয় করে রাখে, আর তোর নিজের স্বামী, তুই তার ঘরের বউ, তুই স্বামীর মন জয় করে রাখতে পারতাছিস না কে রে? হ্যাঁ, মাইয়া দেখছস চাল চলনে কথা বার্তায় কত স্মার্ট, কত সুন্দর ভাবে নিজেরে পরিবেশন করতেছে। আরে মাইয়া দেখি তো আমার মন ফুরফুরা। তারা নায়ক স্যার, কি হয়েছে? এত তাড়াতাড়ি আই পড়লেন, ঘটনা কি? বুকুর মনটা অত্যাধিক খারাপ, তাই চলে এসেছি। কে স্যার? যে বেটির লগে প্রেম করতেছেন হ্যাঁ লাত্তি মারছে? যার সাথে প্রেম করছি সে যদি লাত্তিও মারে, তার কথা তো তোমাকে কিছু তো বলা যাবে না। অবশ্যই এই সব কথা কাউরে কইবেন না, আমারও কইবেন না। কি হয়েছে স্যার? তোমার বাবির সাথে আমি দেখা করতে গিয়েছি। হ্যাঁ, রূপন দিয়ে আমাকে বলে, জান পাখি চলো আমরা দূরে কোথাও যাই। আমি কই দূরে কই যাবা? কই তুমি ভাবো। আমি ভাবতে ভাবতে আমার ভাবনায় চিড়াখানা এসেছে। আমি বলেছি তাহলে জান চলো আমরা চিড়াখানায় যাই। কথা নেই বার্তা নেই, হাসি মুখটা কালো করে আমার উপর বিরক্ত নিয়ে উল্টা হাঁটা দিয়ে চলে গেছে। গোপর তুমি আমাকে বলো আমি কি কেন ভুল কিছু করেছি? অবশ্যই ভুল করছেন, বিরাট মিস্টেক করছেন। চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক থাকে, বাঘ ভাল্লুকের মাঝখানে যে প্রেম করবেন এটা কোনো কথা? হাই কাকা, তুমি প্রেমের কি বুঝো? হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই করছে। এই কালাম, এই বড়দের মাঝখানে কথা বলছিস, বেয়াদব হয়ে গেছিস নাকি? সে একটা বুড়া মানুষ, সে মিনিমাম শতাধিক প্রেম করেছে, তাকে তুই প্রেম শিখাস? প্রেমের কথা বাদ দেন না স্যার, 3টে বিয়ে করছি বেটা, একটা মোর ছবিটা বাক্স নাই। আচ্ছা অসুবিধা নাই, আমার ভুল হয়ে গেছে বড় ভাই। আপনি তো আমার কথা শুনবেন না। আমি চাইছিলাম আপনার একটা সুন্দর জায়গা নিয়ে যেতে, জেনে যায় আপনি ভাবির লগে সুখ দুঃখের কথা কইবেন। আপনি বুড়া মানুষের কথা শুনেন, আমারটা শোনার দরকার নেই। এই কালাম, বাবারে তুই যেটা ভাবছিস আমি তো ভাবে বলি নাই, দেখেছো? পুরো রূপঞ্জির মতন আচরণ করছে। কালাম বাইরে। পাগলে গেছে ছাগলের কাছে প্রেমের দীক্ষা নিতে, বুঝবি মজা। বাবা আর গানা নেবো? আমি এগুলো খাবো না। চিকেন ফ্রাই? তো তুমি কি খাবা? আরে কি চিকেন হাই ব্রাদার, ভাত খাবে আর তুমিও খেয়ে নাও। না আমি এখন খাবো না, বা মা সুতার বয়স থেকে।
এই কে নবা কে আসছে দেখ না। আমি করছি তোর দুলাবে কি দাও। কে এসেছে? কে? চলে এসেছে? হ্যাঁ দেখো দেখো কে এসেছে, সবাই চলে এসেছে। যাও ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে আচ্ছা শুনতে কি বলো? যাও যাও। কিরে নিবা, এত দেরি হয়েছে দিরে? সিরিয়াল কিতা বেশি আছে? না মা, সিরিয়াল তেমন একটা ছিল না। সিরিয়াল বেশি আছিল না, তাহলে অত দেরি কেনে? আব্বা আসছে মধ্যে ফ্রেশ হয়ে নাও। খাইরুল আমাদের বাইরে একটু খাওয়াইছে। আপনি না অসুস্থ? এই অসুস্থ শরীরে কই খাইছেন আবার? আরে তুমি এখন এইসব কথা বলতেছো কেন? তোমার যাওয়া উচিত ছিল না? আব্বা আমার ডাক্তার দেখাতে গেছে, তুমি ঘরের ভিতরে বসে কি করছো? তোমার কাজটা কি? এই লেকচার কম দাও। তোমার কাজটা কি? তোমার মা অসুস্থ, তুমি সাথে যাইবা? তোমার বউরও ফাটাইবা নাকি? সংসারের কাজকর্ম নাই, এটা কেনা করবো? আমার মাইয়া নিবা, সাথে তো গেছে, এখন বড়টাও যাইবো, তারপর কি তুমি রানবা, তুমি মারবা? মা আপনি বুঝতেছেন না আমার অফিসের প্রেশার, আমি কিভাবে যাব? আরে রাখো তোমার অফিস। আম্মা। বানাইতেছো। চাকরি বাকরি আর কেউ করে না। তুমি শুধু ঘরে ঝগড়া করছো, আমাকে বললি তো আমি যেতাম। সকাল সকাল চলে আসবি মানে? অফিসে যাবি না কালকে? অফিসে যাবি, কোনো যদি অসুবিধা হয় আমি তোরে ফোনে জানাবো। আমি ফোন না করা পর্যন্ত অফিস কামাই দিয়ে আসার কোনো দরকার নাই, ঠিক আছে? আচ্ছা দেখি। রিপোর্টগুলি নিয়ে আসতে হবে, রিপোর্টগুলি আনার ব্যবস্থা করা যাবে। আচ্ছা আমি 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 অফিসে করে নিয়ে আসবো। আমি না ফোন করলে সকালে আসবি না, ঠিক আছে? আচ্ছা দেখা যাবে বাবা, তুমি নিজের প্রতি একটু যত্ন নিও, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যা মাদের বইলো। যা যা, বলবো না। নবাব, ওই ইয়ে ওই যে গেটটা একটু আটকে দাও। ঠিক আছে। বাবাজি, এইটা একটু জয়ী করে নিপার ওইখানে তোমার আন্টির কাছে দিয়ে দাও। ঠিক আছে, যাও। নিপা, বোন আমার, এটা রাখ। আচ্ছা চলো না। না আমি খাবো না। আরে আশ্চর্য, রাগ করার কথা আমার, তুমি শাউট করলাম, উল্টা তুমি রাগ করে না খেয়ে বসে আছো। চলো। বললাম না খাবো না। আচ্ছা কি করলে রাগ ভাঙবে শুনি? আরে ভাই তুমি জিনিসটা বুঝো, অন্যভাবে নিও না। পৃথিবীর ইতিহাসে এমন কোন শাশুড়ি তুমি দেখছো যে শাশুড়ি তার নিজের মেয়ের জামাইয়ের সাথে এমন ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যেখানে কিনা জামাইয়ের বাবা মা বসে আছে, সবাই আছে, সবার সামনে সে আমার সাথে খারাপ ব্যবহার করলো। একদিন না, দিনের পর দিন করতেছে, আমি কোনোদিন কোনো কিছু বলি না। জিনিসটা ভাই খারাপ লাগে আমার, আমি তো রক্ত মাংসের মানুষ নাকি? আপনি খারাপ ব্যবহার করেন কিন্তু জায়গা বুঝে করেন না। আমি যখন একা থাকি তখন করেন, সবার সামনে কেন করতে হবে? তুমি তো জানো যে আম্মা এরকম, আর আব্বা আম্মাও জানে যে আম্মা এরকম। আমার কথা কেউ কিছু মনে করে না। এখন আসো, চলো। ধ্যাৎ, সবসময় সব ভালো লাগে না, সবসময় মুড মন মেজাজ একরকম থাকে না। ঠিক আছে, তাহলে আম্মাকে গিয়ে বলি এসে তোমার হাত ধরে মাপ চাইতে। এই কি পাগল হয়ে গেছো? হাত ধুয়ে আসো, খাবার নিয়ে আসতেছি। এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। ভাই রেডি না? এই যে আপনার ব্যাগ চেন টেন তো খোলা, দেখো। ভাই যে আজকে একদিনে মেলা কাজ পড়ে গেছে। হ্যাঁ এই ধরনের অফিসে যাব, বিকেলে আবার মাল রিপোর্টটা আনতে যাইতে হবে, আবার একটা ইন্টারভিউ আছে। ও রে আল্লাহ, তাহলে এক কাজ করে না ভাই, তাহলে কিছু কাজ আমার ভাগ করে দেন। ওই কাকের রিপোর্টটা আমি নিয়ে আসি, তা অবশ্য তো ক্লিয়ার, খালি স্লিপ দেবো আর রিপোর্টটা নিয়ে চলে আসবো।
সেটা ঠিক আছে, কিন্তু বাবাও যাইতেছে আমার সাথে, তো মার রিপোর্ট তো আবার সাথে নিয়ে যাওয়াই ভাব। আচ্ছা ঠিক আছে, যদি তাও লাগে আমার ফোন দিন, চলে আসবানে। ভাই আপনার একটা কথা কইতাম, এই যে ব্যবসার জন্য যে টাকাটা রাখছিলাম, এই টাকা না কিছু খরচ হয়ে গেছে মার চিকিৎসা বাবদ। আপনি টেনশন করেন না কিন্তু, হ্যাঁ এই টাকা আবার আমি জোগাড় করে। কি ভাই, আমি টেনশন করতেছি না। আপনি এই টাকাটা যে খাতে ব্যয় করছেন, এর চেয়ে উত্তম কাজ আছে। সবার আগে মা, এই টাকা নিয়ে চিন্তা করেন না। টাকা পয়সা হাতের ময়লা, যখন আসবি তখন দিয়েন। ভাই থ্যাংক ইউ ভাই। চলেন চলেন চলেন, ভাই চলেন ভাই। এই নাবিলা, তোমাকে বারবার আমি এসএমএস করতেছি, তুমি রিপ্লাই দিচ্ছ না কেন? স্যার আমি তো ঘুমাচ্ছিলাম। আরে কি বলো, ঘুমাচ্ছ মানে? এখন কটা বাজে, তুমি ঘুমাচ্ছ? স্যার এখনো তো সময় আছে। নাবিলা, আজকে আর্লি তোমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি বেরিয়ে যা। জি স্যার। আর ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, ওই যে তোমার আমাদের যাওয়ার কথা ছিল না ইকবাল ভাইয়ের সাথে। ইকবাল ভাইয়ের সাথে তাড়াতাড়ি মিটিংটা করো। ইকবাল ভাই আজকে ফ্লাইটে চলে যাবে আর্লি ইন দ্য মর্নিং। স্যার আমি একা যাব? হ্যাঁ তুমি একা যাবা, আমি পরে ঢুকতেছি, তুমি যাও। স্যার আমি একা পারবো? নাবিলা কামন, তুমি পারবে মানে তোমাকে তো পারতে হবে। তোমার এই কাজগুলো করতে হবে না, ধীরে ধীরে আমার কাজগুলো তো তুমি নিয়ে নিতে হবে। আমার চাপ তো তোমাকে কমাতে হবে, রাইট? সো আমি জানি যে তুমি পারবে। জি স্যার। বেস্ট অফ লাক, কাম অন। ফ্রি আমার বলদা নবাব ফেম করে, এটা তো সুখবর। তো মায়ের ছবিটা দেখাছে, দেখো দেখো। দেখি আমি দ তুমি তো আবার আমাকে ইট করবে না? না, আমার ফুলার হবু স্ত্রী, আমি দেখতাম না। দেখি, ডর লাগছে। ডরের কিটা আছে? দেখো মা, রূপন্তী চৌধুরী। তো উদ্দুরা ছবি আমি ছবি দেখি, ছবিটা বড় কর। আচ্ছা এই যে জুম। ও নিফা, কারবারটা দেখছস নি? আমার বলদার নবাবি কিতা কইরে আলছে, মাইয়া তো সুন্দর মাশাআল্লাহ। না মা, তোর পছন্দ হয়েছে? এই সব না শোনা দেখি। মা ভালো করে দেখো, জুম করে দেখো, এটা দীপিকা পাদুকোন, একজন অ্যাক্ট্রেস, ফেক অ্যাকাউন্টের সাথে প্রেম করে। হ, এটা তো বোম্বের সিনেমার ওই নায়িকা, হের সিনেমা আমি দেখছি তো। মা তোমরা ভুল বুঝতেছো আমাকে। রূপন্তী আর দীপিকা তো চেম টু চেম, নো ডিফারেন্স। এর জন্যই তো দীপিকার ছবি লাগিয়ে রেখেছে ফেসবুকে। অরিজিনাল ছবিটা আমার দেখা। অরিজিনাল ছবি তো আমার সাথে নাই, কিন্তু এরকমই আমার চেম চেম 99 আর 100, কোনো ডিফারেন্স নাই। দেখো, এটা দেখলি হবে, এটা দেখলি বুঝবা। মায়ের লগে কথা কইছস? শুধু কি কথা বলেছি, দেখাও করেছি আমি। দেখাও করছো? ডেটে গিয়েছি কয়েকবার। আচ্ছা তাহলে আমার একদিন লয়ে যা, আমি দেখি কথা কই। তুমি যাবে? অবশ্যই যামু, যাইতাম না কে রে। তুমি গিয়ে আবার আমাকে আঘাত করবে না তো আম্মা? এইটা পরিস্থিতির উপরে নির্ভর করে। রূপন্তীর সামনে আমি লজ্জা পাবো, কিন্তু তোমার পছন্দ হয়েছে, হ্যাপি তুমি? আমি বিরাট খুশি, আমার বলদা নবাবে ফ্রেম করে, খুশি হইতাম না কে রে। লিটল বিট। আবার কি পরিমাণে লজ্জা লাগছে আম্মা, আমি এখন থাকতে পারবো না, আমি যাই। এ নিফা, এই বলদা এবার কোন বিপদে পরে হের দিকে খেয়াল রাখিছে। হে কোনো যা কার লগে দেখা করে, বুঝছস? আসে নানুনি, তোমার বলদা নবাব মামা প্রেম করে। আমার শরম পায়া দৌড় মারছে আমার ফেক অ্যাকাউন্টের সাথে। এদিকে কইস না রূপন্তী। বসে বসে কেলে কি হবে? দরজাটা তো খুলতে হবে। আঙ্কেল আপনি বসেন। কে এসেছে? কে? কাইরুল এসেছ? নবাব কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো কাইরুল? ভালো আছি। শরীরটা ভালো? ভালো। আঙ্কেল দেখেন, কাইরুল চলে এসেছে। বাবা এই যে বাজারে ডাবের পানি আর একটু ফ্রুটস আনছি। কাইরুল তুমি তাহলে গপ্প করো, আমি আছি। হ্যাঁ খুব ভালো কথা, মায়ের জন্য এটা নিয়ে আসছো। কারবেশ তোরে অফিস কামাই করে এখানে কে আসতে বলছে? আমি কি তোরে ফোন করছি? আমি বলছিলাম না যে আমি ফোন করলে আসবি, না আসার দরকার নাই? তোর মা তো এখন ভালো আছে। সরি,
চাকরিটা আসলে ছেড়ে দিছি। চাকরি ছেড়ে দিছস নাকি তোর চাকরি চলে গেছে? শহরের চাকরি ছেড়ে দক্ষিণ দিছি। পাশে পুরনো নদীর চাকরি ধারে ছেড়ে দিছে দাঁড়িয়ে কেন? আছে একটা অদ্ভুত এই যে বাড়ি। বাড়িটা মা, রঙহীন, তুমি- সাজসজ্জাহীন, তবু দূর থেকে দেখলে মনে হয় কেউ ভীষণ ভালোবাসা দিয়ে এটাকে বানিয়েছে। বাড়ির মালিক রায়হান, বয়স 40-এর কাছাকাছি। পেশায় সে পুরনো জাহাজ মেরামতকারী। কাজ কঠিন, কিন্তু তার মন নরম মাটির মতো। একটু আঘাত পেলেই ভেঙে পড়ে, আবার সময় পেলে গড়ে ওঠে। এক সকালবেলা রায়হান নদীর ধারে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে পানির দিকে তাকিয়ে থাকে। নদীর জল ঘোলা, কিন্তু তার ভেতরে আছে অদ্ভুত নীরবতা, কেমন যেন কথা না বলা শান্তি। রায়হান নিজের সাথে নিজেই বলে, জীবনও তো নদীর মতো, শান্তও রাখে আবার অশান্ত হোক। তার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তার 10 বছরের ছেলে আয়ান। বাচ্চাটা প্রশ্নের বন্যা বইয়ে দিতে পারে যে কোনো সময়। আয়ান জিজ্ঞেস করে, বাবা, নৌকাগুলো পানি কাটলে শব্দ করে কেন? রায়হান হেসে বলে, কারণ নৌকা জানে থেমে গেলে নদী তাকে নিয়ে যাবে। চলে থাকা মানেই বেঁচে থাকা। আয়ান আবার বলে, তাহলে আমাদের জীবনও কি থেমে যাবে না, চলতেই থাকবে? রায়হান গভীরভাবে তাকায় ছেলের চোখে। হ্যাঁ, অবশ্যই চলবে, ঝড় যতই আসুক। এই কথার মাঝেই তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে নাসরিন, রায়হানের স্ত্রী। মুখে ক্লান্তি, হাতে 2 কাপ চা। নাসরিন বলে, আজ তোমার মুখটা যেন চিন্তায় ভরা দেখাচ্ছে। রায়হান 4 কাপ নিয়ে বলে, আজ বন্দরঘাটে কাজ বেশি, বড় জাহাজ এসেছে। নাসরিন বুঝে যায় কথাটা আসল কারণ নয়, অন্য কিছু লুকোচ্ছে সে। নাসরিন নরম কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি তোই বলেছিলে দুশ্চিন্তা লুকালে মানুষ আরও ভেঙে পড়ে? রায়হান কোনো উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে। তার চোখে জমে থাকা কথা নাসরিন পড়ে ফেলে, কিন্তু কিছু বলে না। নাসরিন ঘরে ফিরে যায়। সেখানে তার মা শুয়ে আছে, বড় বয়স, দুর্বল দেহ, তবু চোখে আছে জীবনের অনেক গল্প। সালেহা বেগম বলে, মা, টাকার ব্যাপারটা কেমন হলো? নাসরিন হাত চেপে ধরে, তুমি এসব ভাবো না মা, আমরা ঠিক করে নেব। সালেহা ধীরে বলে, রায়হান খুব ভালো ছেলে, কিন্তু তার মনে অনেক চাপ। এদিকে রায়হান জাহাজঘাটের দিকে হাঁটতে থাকে। তার মাথায় গুঞ্জন করছে একটাই চিন্তা, মাসের শেষে তাকে বড় একটি টাকা শোধ করতে হবে, কিন্তু সেই টাকার ব্যবস্থা এখনো হয়নি। নদীর উপর দিয়ে চলা বাতাস তার মন আরও ভারী করে তোলে। হাওয়াটা যেন তাকে ফিসফিস করে বলে, মানুষ কষ্টে বড় হয়, কিন্তু কষ্ট দেখিয়ে বড় হয় না। ঘাটে পৌঁছে রায়হান দেখে একজন অপরিচিত মানুষ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বয়স 30-32, চোখে ঝড়ের ছাপ, মুখে কোনো হাসি নেই। লোকটি বলে, আপনি কি রায়হান ভাই? রায়হান মাথা নাড়ে, হ্যাঁ আমি। লোকটি একটু থেমে বলে, আমি আপনার খোঁজ করছিলাম, আপনার সাহায্য লাগবে। রায়হান অবাক হয়, আমি তো সাধারণ একজন মানুষ। লোকটি গম্ভীরভাবে বলে, সাধারণ মানুষই বড় কাজ করে ভাই। রায়হান নীরব কাকে। মানুষটার কথায় একটা সত্য আছে যা সে অস্বীকার করতে পারে না। লোকটি আরও নিচু গলায় বলে, আমার ভাই নদীতে হারিয়ে গেছে, তাকে খুঁজতে আপনার সাহায্য দরকার। এই কথা শুনে রায়হান থমকে দাঁড়ায়। নদীতে মানুষ হারানো নতুন কিছু নয়, কিন্তু এই মানুষের ভয় মেশানো কণ্ঠ রায়হানের মনে দাগ কাটে। সে জিজ্ঞেস করে, কখন হারিয়েছে তোমার ভাই? লোকটি বলে, গতরাতে মাছ ধরতে গিয়েছিল, সকালে আর ফেরেনি। রায়হান দীর্ঘশ্বাস ফেলে, নদী কাউকে সহজে ফেরত দেয় না, তবুও আমরা চেষ্টা করব। এই কথার মাঝে নদীর ওপারে কালো মেঘ দেখা দেয়। মেঘের নিচে মানুষের জীবনও অন্ধকার হয়ে ওঠে। ঘাটের বাতাস থমথমে। রায়হান মনে মনে ভাবে, আজ শুধু নদী না, আরেক ধরনের ঝড় আসছে। তার পরিবার, নাসরিন, আয়ান, সালেহা আজ তার অপেক্ষায় থাকবে, কিন্তু সে জানে অন্যের আলো জ্বালাতে গেলে নিজের অন্ধকারে হাঁটতে হয়। রায়হান বলে, চলো ভাই, নদীর দিকে, আজ বাঁচানোই আমার কাজ। লোকটি চোখ ভিজিয়ে বলে, আপনাকে আল্লাহ পাঠাইছে রায়হান ভাই। এবং এখান থেকেই শুরু হয় তার দীর্ঘ যাত্রা। নদীর সঙ্গে লড়াই, রাতের সঙ্গে লড়াই, আর নিজের ভয়কে জয়ের লড়াইও। গল্প এখান থেকে আরও অনেক বড় হবে। পরিবারের টানাপোড়েন, নদীর রহস্য, অপরিচিত লোকের অতীত, বিশ্বাস, বন্ধুত্ব, হারানো মানুষ আর ফিরে পাওয়ার আলো।
রায়হান হালকা করে মাথা নেড়ে বলল, চল আগে নৌকাটা ঠিকে করে আসি। ঘাটে থাকা পুরনো নৌকাটায় চলে এলো সরফেশ। লড়াইয়ের দাগে মাখা মটর মৃদু শব্দ উঠল। লোকটি নিজের নাম বলল, ইমরান। ইমরানের চোখে তখনও সেই কষ্ট আর আতঙ্কের ছাপ স্পষ্ট। রায়হান দ্রুত কাজ শুরু করল। ইমরানকে বলল, তুমি বাড়ি গিয়ে পরিবারকে জানাও, আমি সঙ্গে ফিরব। ইমরান কাজ ঝাঁকিয়ে কাদা কণ্ঠে বলল, না ভাই, আমার কাছে আর কেউ নেই। রায়হান সোজা করে বলল, তুমি যদি বাড়ি না যাও আমি তোমার চিন্তার বোঝা বাড়িয়ে দেব। ইমরান অবশেষে মাথা নত করে বলল, ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। রায়হান নৌকায় উঠে খোঁজে ইলেকট্রিক টর্চ, লাইফ জ্যাকেট আর পুরনো রশি। আয়ান মা বাবার বিদায় চোখে তাকিয়ে বলল, বাবা সাবধানে যেও। নাসরিন চুপ হয়ে কাঁধে হাত রাখে, বাবা সন্ধ্যার আগে ফিরো। রায়হান কাঁধে পলিথিন লাগানো টার্চ নিলে বলে, ফিরে না আসলে তোমরা আমাকে খুঁজবে নদীর ধারে। নাসরিন কণ্ঠ কাঁপিয়ে বলল, আর কাছাকাছি করে বলো না, আমাদের ভয়ের কথা বাড়ে। রায়হান মৃদু হেসে লাজুকভাবে বলে, ভয় থাকলে মানুষ সাহসও পায়। নৌকাটা নদীতে নামানোর সময় ইমরান ফিরে এসে বলে, ভাই আমার সঙ্গে আরেকজন আছে, সে জানে এই নদীর সব রাহু। এক মুহূর্ত নীরবতা, তারপর রায়হানের চোখে একটি নতুন আশা জাগে। রায়হান বলল, ঠিক আছে, তোমাকে দেখাবো যে নদীকে কিভাবে বোঝা যায়। রাত নামতে নামতে তারা তিনজন নৌকায় উঠে পাড়ি দিল। নদীর ওপর হালকা কুয়াশা ঘনীভূত। নদীর ঢেউ কখনো গিলে ফেলে, কখনো দলা করে শান্ত হয়ে যায়। রাতের ছায়ায় সব কিছু প্রশ্ন করে। রায়হান ইঞ্জিনের বাঁচা বাঁচা শব্দে চোখ মেলে সামনে তাকালো। তার মনে একটি পুরনো স্মৃতি খেলে উঠল। একসময় তার বাবা তাকে শিখিয়েছিল, নদীর ঢেউয়ের ভঙ্গি পড়লেই বুঝবে তার রাস্তা। সে মনে মনে বলল, আজ সেই সব কথা কাজে লাগবে। ইমরান খোঁজাখুঁজি করে বলে, ভাই আমার ভাইয়ের মোবাইলটা এখানে শেষ সিগন্যালে ছিল। রায়হান বলে, আরে তাহলে আমরা ঠিকই যাচ্ছি। তারা ধীরে ধীরে নদীর খাঁজে ঢুকল। টর্চের আলো কখনো মাছির চোখের মতো উঁকি দিল। আয়ান বাবার পাশে বসে কানে তোলে, আমার কি ভয়ের কিছু আছে? রায়হান হাত দিয়ে ছেলের মাথা ছুঁয়ে বলে, নেই, আমরা একসাথে থাকলে সব ঠিক হয়। নদীর মাঝেই তারা একটা পুরনো বোটও দেখল, ধসে পড়ে অর্ধেক জলের নিচে। ইমরান কণ্ঠ কমিয়ে বলে, এটাই হয়তো, বা না তাহলে আরও দূর। রায়হান নৌকাটা ধীরে ঘুরিয়ে পাশে থেকে টর্চ জ্বালিয়ে রাখে, কোনো চিহ্ন নেই, শুধু প্রাচীন আলগা দড়ি আর পোড়া কাপড়। রাত বাড়তে থাকল, কিন্তু তারা থামে না, কারণ সময় এখন প্রতিদ্বন্দ্বী। এক দূরে হালকা কুটে ছায়া, কেউ নৌকা দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছে। রায়হান চিৎকার করে, কে ওখানে? সাধারণ স্বরে একটি উত্তর এলো, আমি যেখানে আছি, আমি নদীর ডাক শুনেছি। একজন মাঝবয়সী মৎস্যজীবী নৌকা থেকে উঠে বলল, আপনাদের কি সাহায্য লাগে? ইমরান দৌড়ে গিয়ে বলল, আমার ভাই এখানে শেষ দেখা গেছে। মৎস্যজীবী তাড়াতাড়ি লাঠি হাতে নিয়ে বলে, চল আমি তোমাদের সাথে যাব। রায়হান অস্ত্রহীন, কিন্তু তার চোখে ছিল নেতৃত্বের কঠিনতা। তাকে অবলম্বন করে সকলে মিলল। নৌকাটায় সবাই উঠে নদীর গতিপথ ধরে এগোতেই ধীরে ধীরে একদল মানুষ আরও যোগ দিল। কিছু জাহাজকর্মী, কয়েকজন পাড়ার লোক আর একটি পুলিশ নৌকা। সকলের মধ্যে একটা অদ্ভুত একতাও দেখা গেল। অচেনা মানুষের জন্য তারা সব ঝুঁকি নিচ্ছে। মেঘগুলো কালো আচ্ছন্ন করে বৃষ্টি কাঁপতে শুরু করল, তবে কেউ নৌকাটা ফিরিয়ে দিল না। রায়হান মনে মনে ভাবল, এই শহরেই লোক আছে যারা অন্যের জন্য জীবন ঝুঁকিও নিতে পারে। নদীর গহ্বর তাদেরকে কোনো সম্মান দেখায় না, শুধু একটাই কথা, হতাশা বা আশার মাঝে সঠিক সিদ্ধান্ত নেবে বলে ধরে নেয়। তারা মাঝরাত পেরিয়ে যখন একটা সাবধানে ভাসমান ভিজুটা দেখল, রায়হান মনে করল, এটা কি তাদের প্রার্থিত চিহ্ন? ইমরান কাঁদতে কাঁদতে বলে, ভাই আমার ভাইয়ের জুতো এই কাছেই পড়েছিল। রায়হান টর্চটা এগিয়ে রাখল, আলো জলজল করে জুতোর দিকে পড়ল। হাঁটু পর্যন্ত কাদা, জুতা ভেজা। তারা বুঝল চারপাশে কিছু ঘন কচিরি, নদীর স্রোত কাঁটা চামচের মধ্যে ঢুকে আছে। রায়হান বলল, এখানে নেমে খোঁজা জরুরি, কিন্তু জঙ্গলি ডেল্টার টান শক্ত, আমার ইঞ্জিনটা এখানেই আটকাতে হবে। একজন পুলিশ বলল, আপনি শ্রমিকেরা প্রস্তুত তো? কঠিন হবে। রায়হান ধীরে বলেন, প্রস্তুত থাকি, এক এক করে কিভাবে কাজ করতে হবে আমি বলবো। নৌকা ধীরে ধীরে কাঁদছিল, ঢেউ তাদের দিকে টান প্রকাশ করছিল। রায়হান আর কয়েকজন নামল জলে। ঠান্ডা স্রোত শরীরে লাগতেই হাড় কাঁপতে লাগলো। তারা হাত ধরে হাত, দড়ি ধরে দড়ি, ধীরে ধীরে কাঁঠাল জাতীয় কচিরির ভেতর দিয়ে এগোলো। ইমরান চিৎকার করে বলে, ভাই আমি দেখছি কিছুই, সব অন্ধকার। রায়হান বলল, শোনা, এখানে নামার সময় হুট করে চলা যাবে না, স্রোত আছে, হাত ঠিক রাখো। তারা চিরচেনা পৃথিবীকে ভুলে একে অপরের উপর নির্ভর করে কাজ করল। অবশেষে দূরের অন্ধকার থেকে কোনো একটা ঠ্যাস আয়ত্তহীন শব্দ এলো, যেমন কেউ বুকে চিৎকার করে। ইমরান কণ্ঠ উঁচু করে চিৎকার করতে লাগলো, হাসান, হাসান বলেন। একটা কালো ছায়া ধীরে ধীরে উঠে এলো। মানুষের আকার, কাপড় ছিঁড়ে আছে, কিন্তু চোখে জীবনের ইচ্ছা রইল।
রায়হান তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলল, হাসান শক্ত থাকো, আমরা আছি। হাসান দম নিতে বলে, আমি আর খুব বেশি খাড়া পারিনি, নৌকার সঙ্গে ধাক্কা লেগে আমি ভেসে গিয়েছি। রায়হান হেসে বলে, তুমি ভালোই করছো হাসান, এখন আর চিন্তা করো না। তারা হাসানকে ধরে নৌকায় তুলতে শুরু করলো, কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ, শ্বাসকষ্টে। ইমরান অঝরে কাঁদে, তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই তুমি বেঁচে গেলে আর সব ঠিক হবে। রাত তারও কুয়াশা আনলো, তাদের প্রাত্যহিক বেঁচে থাকা শারীরিক সংগ্রাম এবং একে অপরের প্রতি অনুরাগ সব মিলিয়ে একটা জীবন্ত ছবি হয়ে উঠল। রায়হান হাসানকে বাঁচাতে অনুভব করল, এই মানুষদের সঙ্গে তার সম্পর্ক শুধু প্রতিবেশী নয়, এটা হৃদয়ের বন্ধন। তাদের নৌকা ধীরে স্রোতের বিরুদ্ধে লড়ল, কিন্তু সবাই মিলেই কাজ করায় ধীরে ধীরে এগোতে লাগলো। বাঁচানো দিতে দায়বদ্ধতা সবকিছুকে ছোট করে দেয়। হাসান যখন অচেতন, সবাই একসঙ্গে গির্জা ভরা প্রার্থনা করল যে নদী যেন তাদের সহায় হয়। অবশেষে সূর্যোদয়ের আগেই তারা ধীর গতিতে শহরের দিকে ফিরল, হাসানকে হাসপাতালে পৌঁছে দিয়ে। রায়হান ক্লান্ত চোখে, তবুও মনে আনন্দ, কারণ একটি পরিবার আবার পুরো হলো। সকালের আলো বাড়ির জানালায় ঢুকতে সঙ্গে সঙ্গে নাসরিন লাজুকভাবে বলল, তুমি ফিরে আসলে? আমি ভাবলাম না। রায়হান মাথা নিচু করে বলে, আমরা সবাই ফিরেছি, আর কেউ হারায়নি। আয়ানের ছোট্ট মুখে জিজ্ঞাসা, বাবা তোমরা কি ভোর পর্যন্ত কাজ করেছ? রায়হান হেসে বলে, হ্যাঁ আমরা করেছি, কারণ অন্যের জীবন বাঁচানো জরুরি ছিল। সেই রাতে যা ঘটল রায়হানের জীবনের গল্পে একটি নতুন অধ্যায় লিখল। এখন সে জানে মানুষের সাহায্যই প্রকৃত সম্পদ, আর শহরও ধীরে ধীরে সেই গল্পের কথা জানল। রায়হান আর তার সঙ্গীরা শহরের নায়ক হয়ে উঠল, অন্তত তাদের পাড়ার চোখে।